আপনাকে আপনার হবু স্বামীর হত্যার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। রকির মৃত্যু ওই বিষ ভরা ইঞ্জেকশনের কারণে হয়নি। মিস্টার ভূষণ ওখান থেকে অনেক পরিমাণে প্রসিডিন বিষ বাইরে নিয়ে এসেছিলেন। আমি ফ্যাক্টরি ল্যাব থেকে ওই প্রসিডিং নিয়ে এসেছিলাম। বাবা মেয়ে মিলে রকিকে খুন করেছে ধর্মাবতার। আজ আদালতে তুই বয়ান দিয়েছিস যে তুই তোর ওই কারখানা থেকে ওই প্রসিডিং চুরি করেছিলি। আমি আদালতে যা মেনেছি তা মেনেছি, তোর কাছে লুকিয়েছি, কিন্তু তার পেছনে একটা বড় কারণ ছিল। পার্টির রাতে দীপা মাথা গরম করে আমার বন্দুক নিয়ে রকিকে মারতে গেছিল। সাহেব, ওই দীপা দিদিমণি। কি হয়েছে দীপা? উনি আপনার বন্দুক নিয়ে গেছেন রকি বাবুর সাথে দেখা করতে। উনি খুব রেগেছিলেন আর ওনার ফোনও বন্ধ। আমার দীপাকে আটকাতে হতো। আমার ভয় ছিল মাথা গরম করে এমন কিছু করে না বসে যার ফল ওকে সারা জীবন ভোগ করতে হয়। আমি মানছি দীপা খুব সহজেই রেগে যায়, কিন্তু ও পাগল নয় যে রেগে গিয়ে কারোর প্রাণ নিয়ে নেবে। দীপা রকিকে মারেনি। আমি আমার মেয়ের নামে শপথ করে বলছি, এটাই সত্যি। আর এমন কোনো কথা আছে কি যা তোমরা আমার কাছ থেকে লুকিয়েছো? হ্যাঁ স্যার, আরও একটি কথা যা আপনার কাছে লুকিয়েছি। সাধারণত কি হয় ধর্মাবতার, একজন পিতা তার মেয়েকে ভালো সংস্কার দেয়, ভালো শিক্ষা দেয়। ইনি অদ্ভুত ধরনের পিতা। ইনি ওনার মেয়েকে কি দিলেন? বিষ, তাও আবার কাউকে মারার জন্য। আমার মেয়ে নিরপরাধ। আচ্ছা, আপনার মেয়ে নিরাপরাধ, আপনিও নিরাপরাধ, তাহলে অপরাধীকে আমি। ধর্মাবতার উনি নিজের কারখানা থেকে প্রসিডিং বার করেছেন, তাও আবার কোনো নথি স্বাক্ষর না করেই। আর ওনার মেয়ে হবু স্বামীকে মারার জন্য বাবার বন্দুক চুরি করে। কেউ চুরি করে, কেউ খুন করে, কেউ চক্রান্ত করে। কি মানে কি ধরনের পরিবার? অবজেকশন ইওর অনার। প্রসিকিউশন কোনো রকম ভিত্তি ছাড়াই ভূষণবাবুর ওপর হত্যা আর চুরির দোষারোপ আনছেন। কিন্তু খুনের চক্রান্তে তো উপস্থিত ছিল, তাই না? না না, কিন্তু সেটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? সেটা আমি প্রমাণ করে দিচ্ছি ধর্মাবতার, আমি এক্ষুনি প্রমাণ করছি। আচ্ছা ভূষণবাবু, এই কারখানা আপনারই তো? আগে হ্যাঁ। এই কারখানার যে সুরক্ষা ব্যবস্থা সেটা আপনারই তো বানানো? আগে হ্যাঁ। তাহলে নিজেরই কারখানা থেকে নিজেরই রক্ষীদের ফাঁকি দিয়ে আপনি প্রসিডিং বের করে নিয়ে আসেন এন্ট্রি ছাড়া, সেটা কেন? নিজের মেয়ের জন্য। আমিও তো সেটাই বলছি। ইনি বিষ বের করে আনলেন, মেয়েকে দিলেন, আর মেয়ে খুন করলো। এতেই প্রমাণ হচ্ছে উনিও খুনের চক্রান্তে উপস্থিত ছিলেন। এতে কোনো চক্রান্ত নেই। যদি আমি ওই জিনিসটার ছাড়পত্র করাতে যেতাম তাহলে সেটা ল্যাব থেকে কখনোই বের করে আনতে পারতাম না। আসলে আমার মেয়ের ওই বিষের প্রয়োজন ছিল এক্সপেরিমেন্টের জন্য। চলুন আপনার কথাটাই মেনে নেওয়া যাক। নিজের এক্সপেরিমেন্টের জন্য দীপাকে যদি আপনি বিষ দিয়ে থাকেন, তাহলে সেই বিষ দীপার প্রয়োগশালায় থাকা উচিত। কি উচিত কিনা? কিন্তু ওটা এখন আমার ল্যাবে নেই। দয়া করে এটা বলবেন না যে বিষটা কেউ চুরি করে নিয়েছে, প্লিজ না। আপনি বিশ্বাস করুন, রকির মৃত্যুর পর ওই বিষ আর পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি, কোথাও পাইনি। আই এম নট সারপ্রাইজড। ধর্মাবতার প্রমাণ লোপাট করে দেওয়া তো ওনার পুরনো অভ্যাস। পয়েন্ট নোট করবেন ধর্মাবতার, যে প্রসিডিং নামক যে বিষ আছে তার সম্বন্ধে শুধু বাবার মেয়েই জানতো। যখন তৃতীয় ব্যক্তি সেটা জানতোই না, তাহলে সে কি করে চুরি করবে? আমরা ছাড়া রকিও সেটা জানতো। পাঠকবাবু, আমি তো বোকা বনে গেলাম। আমি একটি হাঁদারাম। মোকদ্দমা তো শেষ হয়ে গেল। রকি বিষের ব্যাপার সম্বন্ধে জানতো, রকি বিষ চুরি করলো, তারপর অপেক্ষা করলো জন্মদিনের পার্টি অবধি, তারপর ইঞ্জেকশনে বিষ ভরে নিজেই সুইসাইড করলো, তাই তো? ধর্মাবতার এই বাবা মেয়ে দুজনেই মিথ্যেবাদী। অবজেকশন ইওর অনার। প্রসিকিউশন আমার মক্কেল আর তার বাবার ওপর ব্যক্তিগত আক্রমণ করছে। আচ্ছা 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 আচ্ছা, এনারা দুজনে বিষ চুরি করবেন, কাউকে খুনের চক্রান্ত করবেন, খুনও করবেন, আর আমি এদের কি করব? পুজো করব? না না, যদি আপনি এটা প্রমাণ করে দেন যে আমার মক্কেল খুন করেছেন, তাহলে আমি আপনার পুজো করব। চলুন ঠিক আছে, এবার কিন্তু তাহলে পুজোর থালা একেবারে সাজিয়ে রাখবেন। কিন্তু তার আগে আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই আপনার মক্কেলকে নিরাপরাধ প্রমাণ করার জন্য। প্লিজ করুন না প্লিজ। ঘন্টা প্রমাণ করবেন আপনি। ধর্মাবতার মোকদ্দমা শেষ হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে, আমি প্রমাণ করে দেব। কারণ এনার যে মক্কেল আছে উনি দুটো অস্ত্র নিয়ে গেছিলেন রকিকে হত্যা করার জন্য। প্রথমে তো বিষ, তারপরে ওই বন্দুক।
না না, বুঝিয়ে বলুন না। যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা লাইসেন্সড বন্দুক দিয়ে করতে চান, তাহলে সে নিজের সঙ্গে বিষ নিয়ে কেন ঘুরবে? না, প্ল্যান এ যদি ফেল হয়ে যায় তাহলে প্ল্যান বি। আচ্ছা, পাঠক বাবু, আপনার থেকেই শিখেছি আমি যে কারণ ছাড়া বক্তব্য পেশ করতে নেই। ছাড়ুন সেসব। আচ্ছা, আপনি সেই ব্যক্তির খোঁজ করবেন বলেছিলেন, যে ব্যক্তি পিছু করছিল, কে ছিল, কিছু জানতে পারলেন কে ছিল? আমার মনে হয় না উনি কিছু জানতে পারবেন, কারণ ধর্মাবতার এমনিতেই। বাবু, কথায় আছে যে কোনো ব্যক্তি কতটা বুদ্ধিমান সেটা বেশি কথা বললে নয়, ঠিকঠাক কথা বলাতে বোঝা যায়, বুঝলেন? ইয়নার, যে ব্যক্তি রকিকে অনুসরণ করেছিল তার খোঁজ পাওয়া গিয়েছে। সে আসলে একজন গোয়েন্দা, প্রাইভেট ডিটেকটিভ। দীপার সন্দেহ ছিল রকির ওপর, যে কারণে উনি ওই গোয়েন্দাকে দিয়ে ওকে অনুসরণ করিয়েছিলেন। অঞ্জলি দেবী, আপনি এর আগের বক্তব্যে বলেছিলেন যে আপনার আর রকির মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব ছিল, আর কিচ্ছু না। হ্যাঁ, আমি সত্যিই বলেছিলাম। কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো আমি ধর্মাবতারকে দিলাম, সেগুলো তো অন্য কোনো গল্প শোনাচ্ছে। ইয়নার, ছবিগুলো দেখার পরে কোনো সন্দেহই থাকে না যে মঞ্জলি আর রকির মধ্যে শুধু বন্ধুত্বই নয়, অন্য সম্পর্কও ছিল। কি? হ্যাঁ, রকির সাথে আমার অ্যাফেয়ার ছিল। এই মহিলা আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। তুই রকিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিলি না? রকি তো আর নেই। এবার তো আমি তোকে ছাড়বো না, তোকে মেরেই ফেলবো। তোকে আমি ছাড়বো না, তোকে মেরেই ফেলবো আমি। তুই মেরেছিস না আমার রকিকে, তোকে আমি জানি মেরে ফেলবো। ওই আমার রকিকে মেরেছে, ওই খুন করেছে, ওকে আমি ছাড়বো না। ওই আমার রকিকে ওকে আমি ছাড়বো দীপা, না। শান্ত হয়ে যাও দীপা, ওকে আমি শান্ত মেরে হয়ে যাও ফেলবো। দীপা। দীপা, দীপা, শোনা না, জল। ওঠো দীপা। দীপা, ওঠো দীপা। দীপা, তোমার যদি শরীর ভালো না থাকে তাহলে আমি না আদালতের কেডি কাছে। স্যার, আমি ঠিক আছি, কিন্তু এখন তো সবকিছু শেষ। বাবা আমাকে বলতেন রকি থেকে দূরে থাকতে, কিন্তু আমার মন মানতই না। আমি জানতাম, বিশ্বাস ছিল যে আমার ভালোবাসা রকিকে টেনে আনতে বাধ্য করবে, কিন্তু না। এই মেয়ে জবে থেকে এসেছে সবকিছু বদলে গেল, সবকিছু। ইয়নার, আমার বক্তব্যের মূলে এটা রয়েছে যে দীপা রকিকে ওই ইঞ্জেকশনটা দেয়নি। আমার বক্তব্য প্রমাণিত করার জন্য আমি দাস বাবুকে আরো একবার কাঠগড়ায় ডাকতে অনুমতি চাইব। অনুমতি দিলাম। আপনার কি মনে হয় আপনি আমাকে জেলে পাঠাবেন আর আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব? আমাকে কি আপনার এতটাই বোকা মনে হয়? এখন কি করি দাসবাবু, আদালতের তো কাজটাই এটা, অপরাধ করার জন্য সাজা দেওয়া হয়। কিন্তু আমি একদম বিশ্বাস করি যে আপনি মূর্খ নন, আর এটাও বিশ্বাস করি যে আপনি খুবই অনুগত চাকর একজন। তাই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। আমি যাই হই না কেন, আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। দাসবাবু, আপনি রকিকে নিজের হাতে, নিজের কোলে পিঠে করে নিয়ে বড় করেছেন, মানুষ করেছেন। আপনি কি এটা জানতে চাইছেন না যে ওর আসল হত্যাকারী কে? আপনি ওর আত্মার শান্তি কামনা করেন না? ওর আত্মা যে ঘুরে বেড়াচ্ছে, যতক্ষণ না জানতে পারছে তার খুনি কে, ততক্ষণ এইভাবে ওর আত্মা ঘুরে ফিরে বেড়াবে। দাসবাবু, একটু ভেবে দেখুন। আমি এটা তো ঠিক বলতে পারবো না যে ইঞ্জেকশন কে দিয়েছিল, কিন্তু এটা নিশ্চয়ই বলতে পারি যে ওর হাতে একটা সোনার চকচকে ঘড়ি ছিল। বাহ পাঠকবাবু, আমার স্মৃতিশক্তি বলছে আপনি হয়তো আগে কোর্টে
প্রমাণ করেছিলেন যে দাসবাবুর রাতকানা রোগ আছে, কোর্টে আলো টালো কম করে দিয়েছিলেন, আর এটা প্রমাণ করেছিলেন যে উনি অন্ধকারে কম দেখেন। তাই শিখছেন তাই আপনি, আমি- এই তো জয়সওয়াল শিখছেন। দাসবাবু, প্রসিকিউশনের প্রশ্ন কিন্তু যুক্তিযুক্ত। যখন আপনি রাত্রিবেলায় কম আলোতে একেবারেই দেখতে পারেন না, তাহলে তো বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারছেন ওই ঘড়িটার সম্বন্ধে? আমি তো ওই ঘড়ির মডেল নাম্বারও বলে দিতে পারি। আচ্ছা, বলুন। ওটা একটা 24 ক্যারেট সোনার ঘড়ি ছিল, আর জিওনের লেটেস্ট এডিশন। আর কিছু জানতে চান আপনি? এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলছেন আপনি? ওই ঘড়ি আমার মনে গেঁথে থাকা সেই কাঁটার মতো, যার ক্ষত সব সময় তাজা থাকে। কেন? দীপা ম্যাডাম ওই ঘড়ি চুরি যাওয়ার অপবাদে আমাকে অপমান করেছিল। সেই অপমান আমি কি করে ভুলতে পারি? ভেরি গুড, এত কিছু মনে আছে। এবার দাসবাবু এটাও বলে দিন, ওই চকচকে ঘড়িটা কে পড়েছিল, বলুন না। একটা কথা আছে স্যার, আমি আপনাকে কিছু জানাতে চাই। ওই ঘড়িটা তো পার্টির দিন নমিতা পড়েছিল। অর্ডার অর্ডার। আমার ভালো করে মনে আছে যে নমিতাই ঘড়িটা আমাকে দেখিয়েছিল। আমি রকিকে ইঞ্জেকশন দিয়েছিলাম। আমি নার্সিংয়ে ট্রেনিং নিয়েছি, তাই আমি ইঞ্জেকশন দিতে জানি। কিন্তু আমি তো ওকে ওষুধের ইঞ্জেকশন দিয়েছিলাম, বিষের ইঞ্জেকশন আমি দিইনি ওকে। না, সেটা তো পরে গিয়ে জানতে পারা যাবে। তবে ওই যে ইঞ্জেকশন সিরিঞ্জ, যেটা আপনি ইঞ্জেকশন দিয়েছিলেন, সেটা কোথায়? সেটাকে তো আমি জ্বালিয়ে দিয়েছিলাম। প্রথমে তো আমি সেটা ডাস্টবিনে ফেলেছিলাম, কিন্তু কিন্তু আমি যখন দেখলাম যে রকি কেক কাটার পরেই অজ্ঞান হয়ে গেল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি চুপচাপ কাউকে কিছু না জানিয়ে ওই সিরিঞ্জটা ডাস্টবিন থেকে তুলে আমার ব্যাগে রেখে দিই। হ্যালো, কি বলছো তুমি? বিষ ইঞ্জেকশন দিয়ে? ও মাই গড, কি হবে এখন? কি দীপাকে অ্যারেস্ট করেছে? ওকে ওকে, শোনো, আমি তোমায় পরে ফোন করছি। ওকে, আই উইল কল ইউ ব্যাক। ওকে। কিন্তু আমি রকিকে মারিনি। আরে আমি তো ওকে ইঞ্জেকশনও দিতে চাইছিলাম না। আচ্ছা, দিতে চাইছিলেন না আপনি, তবুও আপনি দিলেন। এরকমটা কেন করলেন আপনি? কেন না, ও আমাকে বলেছিল এটা করার জন্য। না, ও কে এখানে? উনি অর্ডার অর্ডার। আসলে কি এরকমটাই হয়েছিল সিদ্ধার্থ বাবু, যে আপনার কথা মতো নমিতা রকিকে ওই ইঞ্জেকশনটা দিয়েছিল? যতদূর আমার মনে পড়ছে এরকম আমি বলিনি। মিথ্যে কথা বলছো। ওই আমাকে বলেছিল ও অনুষ্ঠানে ব্যস্ত আছে, আর সিরিঞ্জ আর ওষুধ ওই তো আমাকে দিয়েছিল। আমার এরকম কিছুই মনে নেই স্যার। ইওর অনার, আমার মনে হচ্ছে যে এনাদের স্মৃতি কমে গিয়েছে। ওনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আরও একবার দাসবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। দাসবাবু, এই রকিকে ইঞ্জেকশন দেওয়ার প্ল্যানটা এটা কার ছিল? সিদ্ধার্থর? আগে হ্যাঁ স্যার। তো তাহলে কেন এরকমটা হলো ওই পার্টির দিনে? সিদ্ধার্থ রকিকে ইঞ্জেকশন দিল না? আরে স্যার, অনুষ্ঠানের 10-15 দিন আগে থাকতেই উনি ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। যখন রকি বাবুর দরকার পড়তো তখন উনি কম্পাউন্ডারকে ডেকে নিতেন, না হলে দীপা ম্যাডাম ওনাকে ইঞ্জেকশন দিতেন। কেন, এর পেছনে ঠিক কি কারণ রয়েছে দাসবাবু, যেখানে কিনা এতদিন ধরে রকি
সিদ্ধার্থর কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে চলেছে, কেন হঠাৎই বন্ধ করে দিল? সঠিক কারণ তো আমিও জানি না স্যার, কিন্তু রকিবাবু ওনাকে দূরে রাখা শুরু করেছিলেন। আর একবার দুজনের মধ্যে খুব ঝগড়া হয়েছিল, আর সেই লড়াইয়ের পর সিদ্ধার্থবাবুর কাছ থেকে ইঞ্জেকশন নেওয়াই বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ যেদিন রকিবাবুর মৃত্যু হয়েছিল তার থেকে 10 থেকে 15 দিন আগে সিদ্ধার্থ বাবুর হাত থেকে উনি ইঞ্জেকশন নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। খুবই বিচিত্র বিষয় এটা, যেখানে এতে কিনা চাঞ্চল্যকর কি আছে? দুটো বাসন একসাথে থাকলে আওয়াজ হবেই তো। জয়সওয়াল বাবু, এটাই হলো আপনার মূল সমস্যা। দুটো বাসন নিজেদের মধ্যে ঠোকাঠুকি করলে আপনি দেখতে পান সেটা, কিন্তু তার আওয়াজটা আপনি শুনতে পারেন না ঠিকঠাক। শুনুন, শোনাচ্ছি আমি। দাসবাবু বলছিলেন যে 10-15 দিন আগে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর রকি সিদ্ধার্থর সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিল। সিদ্ধার্থর হাত থেকে ইঞ্জেকশন নেওয়াটাও তখন বন্ধ করে দিয়েছিল। আর সিদ্ধার্থ তার বক্তব্যে বলেছিল যে ওই পার্টির দিন ও পার্টির আয়োজনে ব্যস্ত ছিল, সেখানে দেখভাল করছিল। এই কারণে ও রকিকে ইঞ্জেকশনটা সেদিন দেয়নি। আর সব থেকে বিচিত্র বিষয় হলো এটা, ইওর অনার, যে সিদ্ধার্থের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। সিদ্ধার্থবাবু, এই আপনাদের দুজনের মধ্যে একটা ঝামেলা হলো, আর তারপরেও রকি আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা জমাতে থাকেন। কি রহস্য এটার একটু বলুন না আমাদের এই ধর্মাবতারকে। আচ্ছা, বলবেন না আপনি? ইওর অনার, কোনো ব্যক্তির সঙ্গে যদি অন্য কোনো ব্যক্তির বনিবনা না হয়ে থাকে তাহলে এটা স্পষ্ট যে সে তার অ্যাকাউন্টে কোনো পয়সা ফেলবে না। এখানে রকি আর সিদ্ধার্থ বাবুর মধ্যে একটা ঝগড়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু তবুও রকি বাবু সিদ্ধার্থ বাবুর অ্যাকাউন্টে বেশ ভালো পরিমাণে টাকা জমা করছিলেন। এরকমটা তো তখনই হয়ে থাকে যখন যে টাকা দিচ্ছে তার ওপর কোনো রকম চাপ সৃষ্টি করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় ব্ল্যাকমেল। দেখুন সিদ্ধার্থবাবু, আমি আপনার ওপর দোষারোপ এনেছি। এবার আপনি যদি এরকমভাবে চুপ থাকেন তাহলে আদালত এটা মেনে নেবে যে আপনি আপনার দোষ স্বীকার করে নিচ্ছেন। আর যদি আপনার এই অপরাধকে আপনি মেনে না নেন তো দাবের সাহেব আপনাকে রিমান্ডে নিয়ে নেবেন। আর কি করতে চাইবেন এখন আপনি? ওর মতো নোংরা লোকের কাছ থেকে যদি আমি কিছু টাকা নিয়েই থাকি তাতে কি এমন হয়ে গেছে? রকি মডেলদের কাজ দেওয়ার নাম করে ওদেরকে এক্সপ্লয়েট করতো। এই যে কাজগুলো করতো রকি, সেগুলোর কোনো প্রমাণ হয়তো রয়েছে আপনার কাছে। আপনি রকিকে ওই প্রমাণগুলোর সাহায্যে বদনাম করতে চাইছিলেন, সেই কারণে রকি আপনাকে এই টাকাগুলো দিয়ে যাচ্ছিল। তাহলে বলুন এবার যে আপনার কথা মতোই নমিতা রকিকেও ইঞ্জেকশন দিয়েছিল? আগে আমি বলেছিলাম। পাঠকবাবু, সরি, আই এম সরি আপনাকে ডিস্টার্ব করছি। আপনি ওই সোনার ডিম দেওয়া হাঁসের গল্পটা তো শুনেছেন না? আগে হ্যাঁ শুনেছি। ও যদি রকির কাছ থেকে টাকা নিচ্ছিল তাহলে রকিকে কেন মারবে? আমি এই কথাটা বলিনি যে ইনি রকিকে মেরেছেন। যাই হোক, আপনি রকিকে মারেননি, কিন্তু আপনি এবার আদালতকে সেই মহিলার নাম বলবেন যেই মহিলাকে রকি নির্যাতন করত। বলুন না। আমি কিচ্ছু করিনি আমি। প্রমাণ লোপাট করা আর এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আপনি আর কিছুই করেননি। একটা কথা বলুন, একজন ব্যক্তি যে আপনাকে এইভাবে নির্যাতন করছিল, আপনি সেখানে তার জন্মদিন পালন করতে ওই জলসায় গেলেন কি করে? কেননা আমার কাছে কোনো অপশন ছিল না। ফ্যাশন ওয়ার্ল্ডে রকি একটা বিশাল নাম ছিল। ওর ইচ্ছার বিরুদ্ধে আমার যাওয়ার কোনো উপায় ছিল না। তাই ও যখন আমাকে ওর বার্থডে পার্টিতে ডাকে আমাকে যেতেই হয়েছিল। অনুষ্ঠানে ডাকলো আর আপনি চলে গেলেন, আর সেখানে গিয়ে আপনি ভাবলেন যে চলো এই গল্পের ইতি এখানেই টেনে নেওয়া যাক, তাই না? আমি রকিকে খুন করিনি।
সরি সরি সরি, আমি বারবার বাধা দিচ্ছি পাঠকবাবু, সরি। যেমন ভুল চরিত্রের উপর সিনেমা শেষ হয়ে গেলে সেই সিনেমা যেমন ফ্লপ হয়ে যায়, প্রডিউসারের টাকা নষ্ট হয়, ঠিক সেইভাবেই যদি ভুল ব্যক্তির ওপর মোকদ্দমা শেষ করেন তাহলে আপনি মোকদ্দমা হেরে যাবেন। আপনার ভালোর জন্যই বলছি, বারবার এই একই জিনিস আপনাকে জয়সওয়াল মনে বাবু, করিয়ে দিতে হয়। আপনাকেও মনে করিয়ে দিতে হয় যে বাড়ির কাজ মানে হোমওয়ার্ক বলেও একটা ব্যাপার থাকে কিন্তু এখানে। মানে কিসের হোমওয়ার্ক? কিন্তু আসুন, এদিকে আসুন। দীপা দেবী, এটা বলুন যে এই বিষয়টা কি সত্যি যে আপনি আর নমিতা দেবী আপনারা একই স্কুলে পড়তেন? হ্যাঁ। রকির সঙ্গে আপনাকে নমিতা দেবী আলাপ করান, এই কথাটাও কি এখানে সত্যি? আগে হ্যাঁ। আর নমিতা দেবী কখনো কখনো আপনার ওই গবেষণাগারে, আপনার ল্যাবরেটরিতে আপনার সঙ্গে দেখা করতে আসতেন? আগে হ্যাঁ, দিনের বেলায় আমি ল্যাবে থাকতাম, আর তখন নমিতা মাঝে মাঝেই আমার কাছে আসতো। আর আপনি যেই রিসার্চ করছিলেন, আপনার এই রিসার্চের ফল আপনি যেই কাগজের মধ্যে লিখে রাখতেন, সেটা ওখানে এমনিভাবেই রাখা থাকতো, যে কেউ সেটা পড়ে ফেলতে পারতো। হ্যাঁ, আমি ছাড়া ল্যাবে আর কেউ থাকতোই না। ধন্যবাদ। এখন মিস্টার জয়সওয়াল, না, মাথা নাড়ানো বন্ধ করুন, সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। আমি এটা বলতে চাইছিলাম যে এই বিষয়টার সম্ভাবনা রয়েছে যে নমিতা দেবী ওই গবেষণাগারে পড়ে থাকা কাগজপত্রগুলো দেখতে পেলেন, আর শিক্ষিত মহিলা উনি একই বিদ্যালয়ে পড়াশোনা করতেন, আর ইনি জানতে পেরে গেলেন যে প্রসিডেন্ট দিয়ে ঠিক কী করা হয়। আর ওই যে শিশিটা যেটা ওই গবেষণাগার থেকে চুরি হয়েছিল সেটা উনিই চুরি করেছিলেন, আর চুরি করার পর রকিকে ইঞ্জেকশন দেওয়া হয় আর ওকে মারা হয়। এটা সম্ভাবনা রয়েছে নাকি নেই? ক্ষমা করবেন পাঠকবাবু, কিন্তু আপনি আপনার মক্কেলকে বাঁচানোর জন্য বেচারি নির্দোষ নমিতাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। দেখুন জয়সওয়াল বাবু, আমি জানি যে আপনি প্রসিকিউটর আর আপনার কাজকর্ম হলো, আপনার কর্তব্য হলো দীপাকে হত্যাকারী সাব্যস্ত করা, কিন্তু বলে দিলেই সেটা হয়ে যায় না, প্রমাণ করার দরকার পড়ে। মানে সময় হয়ে গিয়েছে, পরবর্তী তারিখে চেষ্টা করবেন। আদালত আগামী তারিখ অবধি স্থগিত রাখা হলো। বস, আমার না এই ইঞ্জেকশন আমার না তো মাথায় ঢোকে না। আরে কাউকে বিষ দিয়ে মারতে হলে খাবারে মিশিয়ে মার না। আমার না বস এটাই মনে হচ্ছে যে ওই লোকটা খাবারেই বিষ মিশিয়ে রেখেছিল। হ্যাঁ, কিন্তু বিষটা পেটে ছিল না, রক্তে ছিল। ভগবান, লাইট চলে গেল। আমি নিয়ে আসছি মোমবাতি। আমি আনছি। আরে আমি আনছি না। আরে আমি বস, আমার না এই মেয়ে ছেলে একদম পছন্দ না, কাজে রাখবেন না তো। আচ্ছা, মেয়ে পছন্দ করিস না তুই? থ্যাংক ইউ সুনয়না। নেই, ভগবানেরও না তোরা না আলো পছন্দ না, বুঝলি? মাথা মোটা। আচ্ছা, এবার বুঝতে পারলাম রকির রক্তে ওই বিষ পৌঁছলো কি করে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি কে? আমি কেডি পাঠক। তুমি কে? আমি মন্টি। মন্টি, কোন স্কুলে পড়ো তুমি? আমি তো স্কুলেই যাই না। কেন স্কুলে যাও না কেন? 6 মাস ধরে আমার শরীর খুব খারাপ ছিল। কেন এত দীর্ঘ সময় ধরে কি হয়েছিল তোমার? জানি না, আমার রক্ত দূষিত হয়ে গিয়েছিল। রক্ত দূষিত হয়ে গিয়েছিল? কোনো ব্যাপার না,
এখন তো তুমি ভালো আছো? আমি তোমার বাবা মাকে বলবো কাল থেকে যেন তোমাকে স্কুলে পাঠায়, ওকে? মা তো আমাদের কবেই ছেড়ে চলে গেছে। মা? কেডি বাবু আপনি? মন্টি, ভেতরে যাও। ডাক্তারবাবু কেমন আছেন আপনি? ব্যাস ঠিকঠাক আছে স্যার। কিছু জিজ্ঞেস করেছিল আপনাকে। বসুন না স্যার। থ্যাংক ইউ। ডাক্তারবাবু আপনি টক্সোলজি বিশেষজ্ঞ, এক্সপার্ট একজন। তো আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে ইয়নার ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া বিষের কারণে রকির মৃত্যু হয়নি, এই বিষয়টা আদালতে প্রমাণ করার জন্য আমি এই ভিডিওটা দেখাতে চাইব। দেখানো হোক। ধন্যবাদ ইওর অনার। সরি, কিন্তু এই ভিডিওটাতে কি আছে? হত্যার রহস্য জয়সওয়াল বাবু। এই দেখুন, যখনই উনি মোমবাতিটা নেভান, ওই ধোঁয়ার কারণে, ধোঁয়াটার শোকার কারণে ইনি অজ্ঞান হয়ে গেলেন। হোয়াট ননসেন্স! কিন্তু হ্যাঁ, ঠিক বলছেন আপনি। ধোঁয়া থেকে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে না, কিন্তু ধোঁয়া যদি প্রসিডিন বিষের কারণে উঠে থাকে আর সেই ধোঁয়াটাকে কেউ শোকে, তাহলে তো ওই ব্যক্তির মৃত্যুর যথেষ্ট কারণ রয়েছে। যেমনটা কাল রাতেও আপনাকে বলেছিলাম, কোনো মোমবাতির সলতেতে বা মোমে বিষ মিশিয়ে তার ধোঁয়াকে বিষাক্ত করে তোলা যেতে পারে, কিন্তু সেই ধোঁয়ায় বিষের মাত্রা অনেক কম হয়। হ্যাঁ ধর্মাবতার, আমি তো ঠিকভাবেই শুনে নিয়েছি, হয়তো পাঠকবাবুও শুনেছেন যে বিষের মাত্রা খুবই কম হয়। পোস্টমর্টেম রিপোর্টেও সেটাই লেখা রয়েছে জয়সওয়াল বাবু, যে রকির মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্টে এটা পাওয়া গিয়েছে যে প্রসিডিনের মাত্রা খুবই কম ছিল। একদম 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 ঠিক, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টের কোথাও এটা লেখা নেই যে রকির দেহে বিষ ফুসফুসে পাওয়া গেছে। শ্বাস নিলে তো ধোঁয়া ফুসফুসেই যাবে। হ্যাঁ, ঠিক সেইভাবেই জয়সওয়াল বাবু, ঠিক যেভাবে কোনো মানুষ সিগারেট খায় তখন ওই সিগারেটের নিকোটিন প্রথমে ফুসফুসে যায় আর ফুসফুস থেকে তারপর শরীরের রক্তে মিশে যায়, ঠিক সেই রকম ভাবেই মোমবাতি থেকে বের হওয়া ধোঁয়া, যেটার মধ্যে প্রসিডিন মেশানো ছিল, সেটা প্রথমে রকি বাবুর ফুসফুসে গেল, আর যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়টাতে ওই বিষ ওনার রক্তে ছড়িয়ে যায়, যেই কারণে বারবার ওনার অর্গান বিকল হতে থাকে। ইওনার, তীর একেবারেই ঠিকঠাক নিশানায় গিয়ে লেগেছে। এই হলো সেই মোমবাতি যেটা রকির জন্মদিনে ওর কেকের উপর লাগানো হয়েছিল, আর এই হলো সেটার ফরেনসিক রিপোর্ট। ইওনার, এখন প্রশ্ন এটাই উঠছে যে রকির জন্মদিনের কেকে এই মোমবাতিটা কে লাগিয়েছিল? আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে এই মোমবাতি খুনের অস্ত্র। এখন ফরেনসিক রিপোর্টের পর এই প্রশ্নটা করাটা কি খুব আবশ্যক? ভুল হয়ে গেছে, কারণ হচ্ছে আমি সঠিক প্রশ্ন করছি আপনাকে। দয়া করে বলবেন এই মোমবাতিটা আপনি কোথা থেকে পেলেন? এটা আমাকে দাসবাবু দিয়েছে। ইওনার, দাসবাবু আসলে একজন অনুগত সেবক। প্রত্যেক বছর রকির জন্মদিনের মোমবাতি উনি নিজের কাছেই রাখতেন স্মৃতির স্মারক হিসেবে। যেরকমটা আমি বলছিলাম ইওনার, প্রশ্ন এটা উঠছে যে ওই মোমবাতি রকির বার্থডে কেকে কে রেখেছিল? এর উত্তর আমার কাছে আছে। আচ্ছা, হ্যাঁ, না আমার কাছে না, আপনার মক্কেলের কাছে আছে। কিন্তু আমি তো নর্মাল বার্থডে ক্যান্ডেল কিনেছিলাম। ঠিক, আপনি তো সাধারণ মোমবাতি কিনেছিলেন, তারপর তাকে অসাধারণ বানিয়ে দিয়েছিলেন ওই প্রসিডিন ঢেলে। তারপর সেটাকে কেকের উপর রাখা হলো, তারপর মোমবাতি জ্বালানো হলো, ফু দিল, ধোঁয়া বেরোলো। আমরা তো দেখলাম সবকিছু, ভিডিওতে তো দেখলাম সবকিছু। সেই জন্যই মৃত্যু হয়েছে। আপনিই করেছেন সবকিছু, চক্রান্ত করেছেন রকিকে মারবা। আমি নর্মাল ক্যান্ডেল লাগিয়েছিলাম, হতেই পারে কেউ বদলে দিয়েছে। না, কিছু বদলায়নি, সব সেম টু সেম। এমনকি পাঠকবাবু খুনিও সেম, শুধু ধর্মাবতার খুনের অস্ত্র পরিবর্তন হয়েছে, কিন্তু সমস্ত প্রমাণ, সমস্ত সাক্ষ্য এনার দিকে ইঙ্গিত করছে যে ইনিই রকিকে হত্যা করেছেন। শি ইজ আ মার্ডারার। মিস্টার কেডি পাঠক, আপনার কোনো বক্তব্য আছে? আগে ইওনার, বলার তো অনেক কিছুই রয়েছে, কিন্তু লাঞ্চ টাইমের শুধুমাত্র 2 মিনিট বাকি আছে। তো আমি চাইবো যে মধ্যাহ্নভোজের পর আমি আমার সাক্ষ্য পেশ করব। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি বাবার বন্দুক নিয়ে গেছিলাম ঠিকই,
কিন্তু তারপর আমার আর রকির মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরে রকির ওপর আমার রাগও কমে যায়। দীপা, অন্তত আমার জন্মদিনে এভাবে রাগ করে থেকো না। আমার জন্মদিনে একটা উপহার চাই তোমার কাছ থেকে। কি? তোমার এই সুন্দর হাসি। রকি আমাকে কেক শপ থেকে ক্যান্ডেল আনতে বলেছিল, কারণ কেক অলরেডি বাড়িতেই ছিল। আর আমি ক্যান্ডেল আনতে গেছিলাম, আর ওখান থেকে সোজা বার্থডে পার্টি। কিন্তু বার্থডে পার্টিতে আমি দেখলাম যে রকি অনেক মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। আমার খুব খারাপ লেগেছিল, তাই জন্য যাতে পার্টি খারাপ না হয় আমি এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকি। সত্যি বলছো তুমি? স্যার, আমার কাছে লুকানোর মতো আর কিছু নেই, ওই বেদনা ছাড়া, যেটা রকির প্রতারণা থেকে পেয়েছি। শোনা না, হ্যাঁ স্যার। ওই সেদিন সন্ধে 6টার পর থেকে রকির মোবাইল ফোনে আর ল্যান্ডলাইন থেকে কটা ফোন করা হয়েছিল? স্যার বলছি, স্যার রকির মোবাইল থেকে তো কোনো আউটগোয়িং কল হয়নি, কিন্তু 3টে ইনকামিং কল আছে। আর ল্যান্ডলাইন নাম্বার থেকে একটা আউটগোয়িং কল আছে স্যার। কাকে? স্যার ওয়েলকেয়ার হসপিটাল। ওয়েলকেয়ার হসপিটালকে তো অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়েছিল। কটা নাগাদ ফোন করা হয়েছিল? স্যার 7:45 নাগাদ। 7:45টার সময়? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এখানে রকি কেক কাটছে আর পেছনে ঘড়িতে 8টা বেজে রয়েছে। যদি 8টার সময় রকি সেদিন কেক কেটে থাকে, 7:45টার সময় অ্যাম্বুলেন্স তাহলে ডাকা হয় কিভাবে? হ্যাঁ কেডি বস, হাসপাতালে সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কিছু বলতেই চাইছে না। আপনি টেনশন নেবেন না কেডি বস, আমি আছি না, আমি কিছু করছি, অন্য কোনো রাস্তা বের করছি। ইয়নার, রকির ল্যান্ডলাইন থেকে একটা ফোন করা হয়েছিল ওয়েলকেয়ার হসপিটালে অ্যাম্বুলেন্সের জন্য। এই ফোনটা 7:45 করা হয়েছিল ইয়নার। এবার যদি আপনার অনুমতি হয় তো আমি এই ভিডিওটা আরো একবার চালাতে চাইবো ইয়নার। অনুমতি দিলাম। ইয়নার, এই ছবিটাতে পেছনে যে ঘড়িটা রয়েছে সেখানে 8টা বেজে রয়েছে ইয়নার। এটার অর্থ হলো এই যে যখন উনি অজ্ঞান হলেন তার ঠিক 15 মিনিট আগেই কেউ অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছিল, যার মানে এটা দাঁড়ায় যে ওই ব্যক্তি রকিকে বাঁচাতে চাইছিল। আচ্ছা 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 আচ্ছা, তার মানে বলছেন কেউ আগে থেকেই জানতো রকিকে প্রসিডিন নামক বিষ দিয়ে হত্যা করতে চলেছে। সেই জন্যই তো ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সকে ডাকলেন। বাহ, অসাধারণ, কি যুক্তি আপনার! কিন্তু এনার যুক্তি আমার মাথায় ঢুকলো না। উনি জানতেন যে কেউ বিষ দিতে চলেছে, তাই উনি অ্যাম্বুলেন্স ডাকলেন, তাও তিনি খুনিকে আটকালেন না। 2+2 জসপাল বাবু। 4 পাঠক বাবু। এটার অর্থ যেটা আমি বলছি সেটা এই হলো যে আসলে যে হত্যাকারী ছিল সেই রকিকে বাঁচাবার একটা চেষ্টা করছিল। ইয়নার, এই জটটাকে শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়াতে পারেন, সেই ব্যক্তি যিনি রকির অজ্ঞান হয়ে যাওয়ার পর তার চিকিৎসা করেন, ডক্টর সুদর্শন মালিক, যাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। ডক্টর সুদর্শন, কয়েকদিন আগে 3-4 মাস আগে আপনি একেবি হাসপাতালে কাজ করতেন আর ওখানে চিকিৎসা করতেন মানুষজনের। আগে হ্যাঁ। এটা কি সেই হাসপাতাল যেখানে রকিকে তার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের পর ওকে নিয়ে যাওয়া হয়েছিল আর সম্ভবত আপনি ওকে চিকিৎসা করেছিলেন? আগে হ্যাঁ। আমরা এটাও শুনেছি যে আপনি একেবি হসপিটাল ছেড়ে ওয়েলকেয়ার হাসপাতালে চলে যান, এরকমটা কেন? এক তো ওখানে ভালো টাকা পাচ্ছিলাম আর ক্যারিয়ারের জন্যও ভালো সুযোগ ছিল ওখানে। এটাই কারণ ছিল নাকি কোথাও না কোথাও এই কারণটা ছিল যে যদি হঠাৎই রকির কিছু হয়ে যায় তো ওর বাড়ি, ওর যে বাংলোটা ছিল সেটা ওয়েলকেয়ার হাসপাতালের খুবই কাছে, তো আপনি ওখানে আসবেন ওকে চিকিৎসা করতে? আপনি কি বলতে চাইছেন? দাঁড়ান, উৎসুক হবেন না, একদম উতলা হবে না, বুঝিয়ে বলছি। ক্ষমা চেয়ে নিচ্ছে আপনার কাছে, আপনার দুর্বল জায়গায় হাত রাখতে চলেছে। শুনেছি আপনার
সুপুত্রের, একমাত্র সুপুত্রের রোগ ছিল কোনো রকমের মাল্টিপল মাইলোমা। এটা তো ডাক্তারদের ভাষা হয়ে গেল। একটু সরলভাবে বলবেন যে এই রোগটা আসলে কি? এটা এক ধরনের ব্লাড ডিসঅর্ডার। ব্লাড ডিসঅর্ডার। আর এটা চিকিৎসা কিরকম ভাবে হয় ডাক্তারবাবু? চিকিৎসা কি কি বলবো আমি এখানে? হ্যাঁ, ইওর অনার, ডক্টর সুদর্শনের সুপুত্র এই ব্লাড ডিসঅর্ডারে আক্রান্ত ছিল, আর এটার একটাই চিকিৎসা রয়েছে ইওর অনার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আমি কি ঠিক কথা বলছি ডক্টর সুদর্শন? হ্যাঁ। ইওর অনার, ওনার সুপুত্রের ব্লাড গ্রুপ আর বোন ম্যারো খুবই দুর্লভ। সেটা লক্ষ কোটিতে সম্ভবত একজন ব্যক্তির সঙ্গেই ম্যাচ করতে পারে। ডাক্তারবাবু, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাইব যে আপনি আদালতে দাঁড়িয়ে রয়েছেন। এখানে সত্য বলাটা খুবই প্রয়োজনীয়। এটা কি ঠিক যে রকির বোন ম্যারো আপনার ছেলের বোন ম্যারোর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছিল? সেই কারণে আপনি আপনার সুপুত্রকে জীবিত রাখার জন্য রকির শরীর থেকে বোন ম্যারো বার করলেন, আপনার ছেলেকে দিলেন, আর রকিকে হত্যা করলেন। আজ থেকে প্রায় 3 মাস আগে রকির একটা বাইক দুর্ঘটনা ঘটে, আর করুণ অবস্থায় ওকে আমার কাছে নিয়ে আসা হয়। তখন ডক্টর সুদর্শন জানতে পারলেন যে রকির বোন ম্যারো ওনার সুপুত্র মন্টির বোন ম্যারোর সঙ্গে হুবহু মিলে যায়। সুস্থ হওয়ার পরে আমি রকিকে অনুরোধ করি, ওর কাছে হাত জোড় করি, প্লিজ স্যার আমার ছেলের কথা একটু ভাবুন। এখন অবধিও কি দেখেছে? তো ডক্টর সাহেব, আমি বা কি দেখেছি? স্যার, আপনি বোন ম্যারো ডোনেট করলে আপনার তো কিছুই হবে না, কিন্তু আমার ছেলের জীবনটা বাঁচবে। আপনি অন্য কাউকে খুঁজে নিন, আমি পারবো না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে ধরছি, সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। প্লিজ স্যার, আমার ছেলের জীবন বাঁচিয়ে দিন। শুনুন, আমি সবে অ্যাক্সিডেন্ট থেকে ভালো হয়েছি, and I'm too weak. প্লিজ স্যার, প্লিজ। আপনি প্লিজ চলে যান, প্লিজ। আমার ছেলের বোন ম্যারো সেই সময় খুব প্রয়োজন ছিল, আর ওই একমাত্র ডোনার ছিল। ওর বোন ম্যারোতেই আমার ছেলের জীবন বাঁচতে পারত। ইওর অনার, জন্মদিনের অনুষ্ঠানে অজ্ঞান হয়ে যাওয়ার পর রকিকে ডক্টর সুদর্শনের হাসপাতাল ওয়েলকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডক্টর সুদর্শন শুধুমাত্র রকির শরীর থেকে বোন ম্যারো বের করে নিয়ে নিজের সুপুত্রর দেহে সেটা ট্রান্সপ্লান্ট করতে চাইছিলেন ইওর অনার, কেননা রকির শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছিল। ওই ট্রান্সপ্লান্টকে সহ্য করতে পারল না আর মারা গেল ইওর অনার। পোস্টমর্টেম রিপোর্টে বোন ম্যারোর বিষয়টা যাতে না আসে ইওর অনার, এই কারণে ডক্টর সুদর্শন প্রথমেই এটা বলে দিয়েছিলেন যে বিষটা ওনার সর্বশরীরে ছড়িয়ে পড়েছিল, সেই কারণে ওনার বোন ম্যারো বের করার প্রয়োজনীয়তা পড়েছিল। পাঠকবাবু, দুটো প্রশ্ন আছে। উনি কি করে জানলেন যে রকি অজ্ঞান হয়ে যাবে, অ্যাম্বুলেন্স ডাকা হবে? উনি তো পার্টিতেই ছিলেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওই যে প্রসিডিন যা রকির শরীর থেকে পাওয়া গেছে সেটা তো ওনার নাগালেই ছিল না, তাহলে সেটা উনি পেলেন কি করে? একটা কথা আপনার ঠিক রয়েছে, আর একটা কথা ভুল। হ্যাঁ, প্রসিডেন্ট বিষ ওনার কাছে ছিল না, কিন্তু উনি জানতেন যে রকি অজ্ঞান হতে চলেছে। আর এটাও সত্যি জয়সওয়াল বাবু, এই ষড়যন্ত্রে উনি একা ছিলেন না। এই চক্রান্তে ডক্টর সুদর্শনের একজন অংশীদার রয়েছেন ইওর অনার। এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যাকে আমি এই মুহূর্তে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব, মঞ্জুরি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি যে আমি কিচ্ছু করিনি। অর্থাৎ আপনি এভাবে মানবেন না? দীপা দেবী, আপনি রকিকে কবে বলেছিলেন যে আপনি প্রসিডিন নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন? তাও 1 সপ্তাহ আগে। ইওর অনার, যখন দীপা রকিকে এই কথাটা বলেছিলেন সেই সময় মঞ্জুরি রকির সঙ্গেই বসেছিলেন। ইনি দীপার কথাটা শুনেছিলেন আর সেই বিষয়টা একটা পরিকল্পনা করেন। শুধুমাত্র ওনাকে
ওখানে গিয়ে ওই গবেষণাগার থেকে ওই প্রসিডিং চুরি করতে হতো। প্রসিডিং বিষটা হাতে আসতেই উনি ওই বিষটা ডক্টর সুদর্শনকে দিয়ে দিলেন। ডক্টর সুদর্শন এই বিষটাকে নিয়ে মোমবাতির ওই সলতেতে মাখিয়ে দেন ইওর অনার, কম পরিমাণে, যাতে রকি শুধুমাত্র অজ্ঞান হয়ে যায়। আর তারপর মঞ্জুরি দেবী হাসপাতালে যেই ফোনটা গিয়েছিল 7:45 সেই ফোনটাও তো আপনিই করেছিলেন। হ্যালো, ওয়েল কেয়ার হসপিটাল। অ্যাম্বুলেন্স চাই, ঠিকানাটা বলুন। হ্যাপি বার্থডে রকি। পাঠকবাবু, মঞ্জুলি দেবী সুদর্শন বাবুর জন্য এসব কেন করবেন? কি লাভ ওনার? ইওর অনার, মঞ্জুরি দেবী এই সমস্ত কাজগুলো সুদর্শন বাবুর জন্য করেননি। মঞ্জুরি দেবী এই সমস্ত কাজ নিজের সুপুত্র মন্টির প্রাণ বাঁচানোর জন্য করেছিলেন। সুদর্শন বাবুর স্ত্রী আর মন্টির মা মঞ্জুরি দেবী ইওর অনার। ইওর অনার, যখন ইনি জানতে পারলেন যে ওনার সুপুত্রের প্রাণ বাঁচানোর জন্য বোন ম্যারোর দরকার রয়েছে, তখনই ওনার মনে এই পরিকল্পনা তৈরি হলো। ইনি ডক্টর সুদর্শনের স্ত্রী হওয়ার আর মন্টির মা হওয়ার সমস্ত প্রমাণ লোপাট করে দিলেন, যেরকম এই পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ওনার বিদ্যালয়ের প্রমাণপত্র ইত্যাদি ইত্যাদি সবকিছু পুড়িয়ে খাক করে দিলেন। শুধুমাত্র একটা পত্র বেঁচে গেছে ইওর অনার, ডক্টর সুদর্শনের সঙ্গে ওনার বিবাহের পত্র। মঞ্জুরি দেবী, এই সব কিছু করেছেন আপনি। মডেল হয়ে রকির কাছে গিয়েছিলেন। আমি জানি একজন মায়ের কাছে তার সন্তানের জীবনের থেকে বেশি দরকারি, বেশি মূল্যবান আর কিছু হতে পারে না, কিন্তু কারোর জীবনের বিনিময়ে নিজের সন্তানের জীবন বাঁচানো, কি বলবেন এ বিষয়ে আপনি? হ্যাঁ, আমি এসব করেছি। রকি মানুষ নয়, পশু ছিল। ও এক নম্বরের নোংরা লোক ছিল। ও শুধু মানুষকে ব্যবহার করতেই জানতো, আর কিচ্ছু জানতো না। যে কোনো মহিলার কাছে তার সবচেয়ে বড় সম্পদ তার সম্মান। আর আমি কি করলাম? ছেলের জীবন বাঁচাতে সেটাকে পর্যন্ত উৎসর্গ করে দিলাম। আমি যে কোনো মূল্যে আমার ছেলের জীবন বাঁচাতে চাইছিলাম। সেজন্য আমি রকির কাছে যাই, ওর সাথে ভালোবাসার নাটক করি। সুদর্শন আমাকে বলেছিল যেন রকির সাথে সাথেই থাকি, যাতে যে কোনো সময় আমি সুযোগ পেয়ে যাই। আর প্ল্যান অনুযায়ী সুযোগ পেয়েও গেলাম। যদি দীপা অজ্ঞান না হতো তাহলে আপনি কি করতেন? যা হোক করতাম, কিন্তু বিষ চুরি অবশ্যই করতাম। আমার ছেলের জীবনের প্রশ্ন ছিল। জজ সাহেব, আমাদের কাছে আমাদের মন্টিকে বাঁচানো সব থেকে দরকারি ছিল। এখন আদালত যা সাজা দেবে আমরা মাথা পেতে নেব। আমাদের ছেলেটা তো বেঁচে গেল। ইওর অনার, ডিফেন্স এটা প্রমাণ করে দিয়েছে যে দীপা এই হত্যা করেনি। ডিফেন্স এটাও প্রমাণ করে দিয়েছে যে মঞ্জুরি তার স্বামী ডক্টর সুদর্শনের সঙ্গে মিলে এই কাজটা করেছে। নিজের বক্তব্যের শেষে ডিফেন্স আরও একটা কথা স্পষ্ট করে দিতে চায় ইওর অনার, যে ডক্টর সুদর্শন আর মঞ্জুরির উদ্দেশ্য কখনোই রকিকে মারার ছিল না, শুধুমাত্র তাদের সুপুত্র মন্টিকে বাঁচানোর ছিল ইওর অনার। হ্যাঁ, একটা বিষয় আরও রয়েছে, যে শারীরিক দুর্বলতার কারণে রকির মৃত্যু হয়। ইওর অনার, নীতিকথায় রয়েছে যে যত দোষী পালিয়ে যাক না কেন, কোনো নির্দোষের সাজা হওয়া উচিত নয়। যে সুপুত্রের প্রাণ এনারা বাঁচিয়েছেন তার কোনো ভুল নেই ইওর অনার। মা বাবাকে ছাড়া আমি চাইব যে
এই বিষয়গুলোকে মাথায় রেখে আদালত নিজের সিদ্ধান্ত শোনাক। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত রকির হত্যার অপরাধে ডক্টর সুদর্শন আর মঞ্জুরিকে গ্রেপ্তার করে তার উপর মোকদ্দমা চালানোর হুকুম দিচ্ছে, আর শ্রীমতী দীপা পণ্ডিতকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।